নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘুমোতে যাওয়ার আগে তাহলে রূপকথার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের খানিকটা আজ এই তৃতীয় পর্বে আমরা জেনে নিই। তো তারপর কি হলো? যক্ষরাজ তো চলে গেল, তারপর রাজকন্যার ঘরে ঢুকেছে রাজকুমার। কেউ জানে না, কিন্তু পক্ষীরাজকে প্রায় অনেকেই দেখেছে। তো তারপর কি, হঠাৎ করে কিছু কোলাহল শুনতে পাওয়া গেল, তাই তো? তাহলে দেখে নিই, এসো আমরা শুনতে শুনতে দেখে নিই রূপকথার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। পূর্বানুবৃত্তি। মধ্যরাত্রি। তিনজনেই কান পেতে অগ্রসরমান রক্ষবাদ্য শুনছিল। মনে হলো সে বাদ্যধ্বনি ক্রমশ দূরতর হচ্ছে। নেপথ্যে কারা যেন বলছে, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। রাজপুত্র বললে, ওরা ফিরে যাচ্ছে মানে? সোনা বললে, দেখছি। গিয়ে বাতায়ন খুলে দেখতে লাগলো, ওরা চলে যাচ্ছে। দ্বারে ঘন ঘন করাঘাত। তিনজনই চমকে উঠল। সোনা বাতায়ন বন্ধ করে ছুটে এলো। সোনা বললে, এখন উপায়? দ্বার খুলতেই হবে। রাজপুত্র বললে, খোলো। রাজকন্যা রাজপুত্রকে দেখে বলতে লাগলে, কিন্তু তুমি? রাজপুত্র দ্বারের পাশে সরে গিয়ে জানালো চুপ। রাজকন্যাও স্বর্ণ পালঙ্কে পড়ে চোখ বুজল। সোনা দ্বার খুলে দিল। রাজপুত্র দ্বারের আড়ালে ঢাকা পড়ল। ঝড়ের মতো ঢুকে পড়ল মুক্তা। মুক্তা বলতে লাগলে, তাই তাই তাই, এই আছে এই নাই। কোথায়? মুক্তার গান চলল সোনার এই জিজ্ঞাসায়। মুকুট পরা রাজার কুমার ওই চলে যায় আকাশে, রামধনু রং ছবি যেন নীলের বুকে আকাশে। এই যে দেখি এই দেখি না, বুঝতে নারী সত্যি কিনা, পক্ষী রাজের পাখার হাওয়ায় চাঁদের চোখের স্বপন বুলায়, মেঘের ছায়ে লুকায় কবু অলোক তোলে বাতাসে। মুক্তা এরপর রাজকন্যার কানের কাছে মুখ নিয়ে, রাজকন্যা, রাজকন্যা, তোমার রাজপুত্রকে আমি দেখেছি। রাজকন্যা ধড়মড় করে উঠে ব্যাপারটা বুঝে আবার শুয়ে পড়লে। আর আবার শুরু হলো মুক্তার গান। রাজপুত্র নাম শুনেই রাজকন্যা জাগে, ওই নামে কি কি মধুকো পরশ বুঝি লাগে। গিয়ে তাই দেখ, রাজপুত্র নামে এমন মধুকে গতি এলো, পক্ষীরাজের রূপের ছটায় পরাণ হরে নিল। আমার মনের রাজার কুমার কোথায় তুমি হায়, খেলা ঘরে এসো ফিরে, বেলা চলে যায়। বলতে বলতে মুক্তার প্রস্থান সে তো গেল। সোনা দ্বার বন্ধ করে দিলে রাজপুত্র সামনে এসে দাঁড়ালো। রাজকন্যা উঠে এলো এবং রাজপুত্র বলে, বাঁচা গেল। রাজকন্যা সোনাকে জিগালে, কে? ও আমাদের মুক্তা। সই, এইবার তবে আমরা, না না, পক্ষীরাজ না ফিরলে কি করে পালাবো? না না, এখন না, ওরা সব আশেপাশেই আছে, রাত হোক ওরা ঘুমোক। তাই বললে সোনা। আর তার প্রত্যুত্তরে রাজপুত্র বললে, পক্ষীরাজ ওদের নিয়ে খেলছে, কতকটা সময় নিশ্চিন্ত। সোনা তখন বললে, তোমরা গল্প করো, আমি বাইরে পাহারা দিচ্ছি। দ্বার খুলে বাইরে প্রস্থান সোনার। আর রাজপুত্র তখন বলতে লাগলে, দৈত্যপুরে এমন একটি সই কি করে পেলে? দৈত্যরাজকেও ভালোবেসে ফেলেছে, কিন্তু মজা এই, দৈত্যরাজ তা জানে না। সইও মুখ ফুটে বলতে সাহস পায় না, কৃতদাসী কি না। আমি আসবো তুমি জানতে? কি করে? স্বপ্নে। কিন্তু আমি যে এখানে কি করে জানলে? রাজপুত্র তখন উত্তর দিল, স্বপ্নে। দুজনে খিলখিল করে হেসে উঠল। তখন রাজপুত্র বললে, এই ইঙ্গিতে জানালো কেউ শুনবে, চুপ। হাসি বন্ধ হলো। রাজকন্যা বললে, না, চলো পালাই। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তুমি আর আমি, তোমার বাঁশি কই?
যেদিন তোমাকে হারালাম বাঁশিও সেই দিন হারালাম, কিন্তু আজ, আজ তো একটা বাঁশি চাই, আজ যে আমাদের বাসর। তখন রাজকন্যা আর রাজপুত্র মিলে একটা সুন্দর গান ধরলে। অধরে বেনু দিয়া পরানো মোহনিয়া, হারানো সেই সুরে বাসর জাগাও। চাঁদের রূপ ছানি নয়নে রাখো আনি, হৃদয়ে রাখি হিয়া হৃদয় রাঙাও। যে প্রেম ছিল ঘুমে জাগাও আখি চুমে, হারানো সেই নমে মুরলি বাজাও। রাজকন্যা নাচতে শুরু করলো। সোনা ছুটে এলো এবং এসেই দ্বার বন্ধ করে বলল, সর্বনাশ, দৈত্যরাজ আসছে, পালাও পালাও। কোথায়? ওই ওই কলসে, ওই কলসে। রাজপুত্র গিয়ে কলসের মধ্যে লুকালো। রাজকন্যা শুয়ে চোখ বুজলো। সোনা দ্বারে গিয়ে দাঁড়ালো। দ্বারে করাঘাত। সোনা দ্বার খুলে দিল। যক্ষর প্রবেশ। যক্ষ চারিদিক দেখলো, কই কেউ নেই তো। সোনা, প্রভু, কবন্ধ গিয়ে আমায় খবর দিলে এখানে নতুন করে মানুষের গন্ধ, তবে কি? না না, তাই বা কি করে হয়? পক্ষীরাজ ঘোড়ার পিঠে কেশরের অন্তরালে সে আত্মগোপন করে ছুটোছুটি করছে। রক্ষরাও রয়েছে। জাগাও রাজকন্যা, পূজা হোক। সোনা রাজকন্যাকে জাগালো। রাজকন্যা চোখ মেলতে মেলতে অনুরাগের ভানে বলে, দৈত্যরাজ, দৈত্যরাজ, কোথায় তুমি? যক্ষ সোনাকে যেতে আদেশ করলো। এই যে প্রিয়া, এইবার পূজা করো। পূজা? তাই তো, কিন্তু হায় হায় হায়, কি হলো? দুপুর রাত্রি হয়েছে। হ্যাঁ, পূজাটা শেষ করো। দুপুর রাত্রি দেখেও তুমি এখানে এলে, নিয়ম ভাঙলে, আর কি পূজা হবে? তাই তো, আমি এলাম, কি হবে? আমাদের বাসর একটা রাত পিছিয়ে গেল। তা যাক, একটা রাত তো। একটা রাত না একটা যুগ, ফুলের মালাটা শুকিয়ে যাবে। তুচ্ছ ফুলের মালা, মণিমালা, মুক্তামালা, মানিকমালা কত তুমি চাও? আজ কত যুগ ধরে তোমারই তরে সঞ্চিত করে রেখেছে ওই কলসে। এই দেখো। কলসের দিকে অগ্রসর হলো। রাজকন্যা দেখলে সর্বনাশ, একেবারে কাঁদতে শুরু করে দিলে। আমি জানতাম মানুষের মেয়ে বলে আমায় এমনই অপমান করবে। চমকে উঠল যক্ষ, ফিরে দাঁড়িয়ে বললে, অপমান? তুমি আমায় মণিমুক্তা দিয়ে ভুলোতে চাও? সে তুমি দৈত্যের মেয়েদের ভুলিও, মানুষের মেয়ে আমি। আমার সামনে ফুলের অপমান তুমি করো না, আমায় বরং তুমি তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। আমায় ভুল বুঝো না প্রিয়া, ফুলের মালা শুকিয়ে যাবে বলেই বলছিলাম। শুকিয়ে যাবে বলেই? তুমি তার এমনি অপমান করবে নাকি? আমিও তো মানুষের মেয়ে, আমিও তো একদিন অমনি শুকিয়ে যাব। আমি বা কদিন বাঁচব? আমাকে মাল্যদান করলেই তোমার আর মৃত্যু ভয় নাই। আমার হবে সাপ মুক্তি, তুমিও আবার, আমিও আবার হব যক্ষ, তুমিও হবে যক্ষিণী। অনন্ত জীবন, অনন্ত যৌবন, তেমনি অনন্ত দুঃখ, অনন্ত ব্যথা, অনন্ত হাহাকার। তার ভাগও তো আমায় নিতে হবে। তা কেন? তুমি শুধু আমার সুখ সম্পদ ঐশ্বর্যের ভাগ নিও, তুমি তো আমার ঐশ্বর্য দেখলেই না। রাজকন্যে দুষ্টু হাসি এসে বললে, যখের ধন, যখের ধন। হুম, দেখ, দেখব, দেখবে এসো। কোথায়? ওই কলসে। শিউরে উঠল, কিন্তু তখনই সামলে নিয়ে রাজকন্যা বললে, আমি দেখেছি। সে কি, কখন দেখলে? তুমি তো, না না, তুমি দেখোনি। আমি দেখাচ্ছি, নিজ হাতে দেখাচ্ছি, নইলে আমার তৃপ্তি হবে না। না না না। কলসের দিকে অগ্রসর হলো যক্ষ। কলসের দিকে অগ্রসর হচ্ছে, হঠাৎ কলস থেকে দৈববাণীর মতো রাজপুত্র স্বাভাবিক স্বরে ঘোষণা করতে লাগলো,
বৎস যক্ষ কল্যাণমস্তু। এ কি? কে? দৈববাণী। আমি তোমার প্রভু, ধনাধিপতি কুবের। প্রভু! হ্যাঁ বৎস, তোমার শাপ মুক্তি আসন্ন। নতজানু হয়ে করজোরে যক্ষ বলতে লাগলে, প্রভু প্রভু। রাজকন্যা তখন গড় হয়ে কলসের সামনে প্রণাম করলো এবং যক্ষকে প্রণাম করতে ইঙ্গিত করলো। যক্ষ প্রণাম করলো। যক্ষ বলতে লাগলে, আজ আমার একই সৌভাগ্য, কি উদ্দেশ্যে আপনার এই শুভাগমন প্রভু? দেবকার্যে স্বর্গে ভীষণ অর্থাভাব। তোমার শাপ মুক্তি আসন্ন দেখে দেবরাজেন্দ্রের আদেশে আমি এসেছি জানতে স্বর্গে তুমি দেবতাদের ঋণদানে সম্মত কিনা। প্রভু, দেবতারা ঋণ শোধে প্রায় পরাণমুখ, তবে দেবরাজের যখন আদেশ, প্রভু যখন স্বয়ং সমাগত তখন দেব। কিন্তু চক্রবৃদ্ধি সুদ চাই। যক্ষ তখন রাজকন্যাকে বললে, সে হবে ক্ষণ। তো তখন রাজপুত্র কলসের মধ্যে থেকে উত্তর দিচ্ছে, এই কন্যাটিকে আমার ভাবি বধূ প্রভু। দেখছি রাজ্যটুক যক্ষ প্রভু, আজ এখানেই রাত্রি বাস করব, বড় শ্রান্ত। প্রভু দয়া করে দর্শন দিন, সেবা করে ধন্য হই। ওরে বৎস, অভিশপ্ত তুই, মুক্তি অন্তে লোভিবি দর্শন, পুণ্যবতী ভাবি বধূ তব, তারি পূজা পেতে আজি মন উচাটন। জ্ঞানহীনা অবোধ বালিকা, নাহি জানি ভজন পূজন, নৃত্য গীতে পূজা করে দেবতা কুবেরে। এই বলে রাজকন্যা নাচতে লাগলো। রাজপুত্র তখন বললে, তৃপ্ত আমি পূজালোভী, ওই সুকল্যাণী, ভক্তি ভরে সুনির্জনে মনে মনে ডাকো মহেশ্বরে। মম বরে আজি রাতে হবে তব ব্রত উদযাপন, কালী প্রাতে মনোবাঞ্ছা পুরিবে নিশ্চয়। সঙ্গে সঙ্গে রাজকন্যা বলতে লাগলে, কোথা হে মহেশ, মনে মনে সুনির্জনে ডাকিতেছি তোমা, দয়া করে দাও বর, মনোমতো বরে যেন কালী প্রাতে দিতে পারি মালা। ভাবাবিষ্টের মতো চোখ বুজে ধ্যানস্থা হয়ে পড়ল রাজকন্যা। যক্ষ ইঙ্গিতে সবাইকে সরিয়ে দিয়ে নিজে দ্বার টেনে দিয়ে চলে গেল। কিন্তু এক ব্যাপার হলো, রূপা রাজকন্যার চোখ দুটো দেখবে বলে একা একা পালিয়েছিল। সে এখনো লুকোনো জায়গা থেকে একটু একটু বেরিয়ে সেখানে বসে পড়ল মুগ্ধ দৃষ্টিতে রাজকন্যার নয়ন সুধা পান করতে লাগলো। রাজপুত্র কলসের ভেতর যেই উঠে দাঁড়িয়েছে, অমনি এই দৃশ্য দেখে আবার কলসের ভেতর বসে পড়ল। রাজকন্যা তখন বললে, আর কেন এইবার? ওরে পাপীয়সী সাবধান, সুনির্জনেই তোর পূজা, মনে হয় রক্ষকে হো আশেপাশে লুক্কায়িত। হ্যাঁ, দিব্য দৃষ্টি দিয়া আমি দেখিতেছি তাহা। সত্য, যদি থাকে কেহ অপরাধ ধরো নাকো তাহা, কতটুকু শক্তি তার, দেখা দাও দেবতা কুবের। কিবা রূপে দেখিবারে চাও মোরে, ওই সুকল্যাণী, কিবা রূপে দেখা দিব তোরে। যক্ষরূপ ভালোবাসি দেখিয়াছি তাহা, রাজপুত্রে ঘৃণা করি দেখি নাই কভু, সেই রূপে দেখিবারে মন। তথাস্তু তথাস্তু। রাজপুত্র এই বলে বেরিয়ে এলো।
রাজকন্যা উঠে দাঁড়ালো। রূপা চঞ্চল হয়ে উঠল, রাজপুত্রকে আক্রমণ করতে চায়, কিন্তু সাহসে কুলোয় না। কি জানি যদি দেবতা কুবেরই হন। রাজকন্যা তখন বললে, ধন্য আমি, ধন্য আমি, সার্থক জীবন, এক ভিক্ষা, জীবনের এক ভিক্ষা আজি আমি মাগি তব কাছে। যক্ষ স্বামী আসে, দয়া করে নিয়ে চলো যেথায় মহেশ। ওই পুণ্যবতী, ওই যক্ষপ্রিয়া, যক্ষ লাগিয়ে এত প্রেম তোর, এসো 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 তরা। এরা পলায়নোদ্যম দেখে রূপা আর থাকতে পারল না। রূপা তখন চেঁচাতে লাগলো, দৈত্যরাজ, দৈত্যরাজ! ডাকতে ডাকতে সেখান থেকে ছুটে বেরিয়ে গেল। রাজকন্যা বলে, সর্বনাশ, চলো পালাই। কোথায় পালাবো? এখনই তো গিয়ে দৈত্যরাজকে খবর দেবে। তাহলে উপায়? আর উপায়, দলবল নিয়ে দৈত্যরাজ এলো বলে। এসেই দেখেছ, রাজপুত্রকে পাষাণ মূর্তির কাছে এনে পাষাণ মূর্তি দেখালো, পাষাণ করে রেখেছে। তাই বললে তখন রাজপুত্র জিজ্ঞাসা করলে, এরা কারা? যুগে যুগে ওর হাত থেকে আমাদের মতন যারা পালাতে গেছে তাদেরই দুজন, বাইরে নাকি এমন হাজার হাজার আছে। ছেলেটি বাঁশি বাজাতো তোমারই মতন, এবার ওর মতো তুমি হবে পাষাণ, আমি হব পাষাণ। বাঁশিটা রাজপুত্র নিল, ফুঁ দিল, বাঁশিটা বাজলো, সঙ্গে সঙ্গে মূর্তি আলোকিত হলো। রাজকন্যা বললে, এ কি, পাষাণে যেন প্রাণ দেখলাম। নেপথ্যে শোনা গেল, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। রাজপুত্র বলে, ও কি? নেপথ্যে যক্ষানুচর রক্ষগণের সামরিক বাদ্য ক্রমশ নিকটবর্তী হতে লাগলো। সোনা ছুটে এলো নেপথ্যে। তখন একটানা হয়ে চলল, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। সর্বনাশ, এখনো পালাওনি, ওরা যে আসছে। হাউ মাউ খাও। দৈত্যরাজ, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। দৈত্যরাজ শিব পুজোয় বসেছে, আসছে যত রাক্ষস। সোনা সই, এখন উপায়? উপায় আছে, ওদের প্রাণ সে তো তোমার হাতে। সেই ভোমরা? হ্যাঁ, সেই ভোমরা। রাজকন্যা ছুটে গিয়ে ভোমরার কৌটোটা হাতে নিল। যক্ষানুচর রাক্ষসগণের প্রবেশ, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। নৃত্য করতে করতে যক্ষানুচরগণ রাজকন্যা ও রাজপুত্রকে আক্রমণ করল। যেই তারা এদের কাছে যায়, অমনি রাজকন্যা ভোমরাটাকে টিপে ধরে। সঙ্গে সঙ্গে এরা একটা আর্তনাদ করে দূরে সরে যায়। ক্রমে রাজকন্যা ভোমরাটাকে মেরে ফেলল। এরাও সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মরে গেল। রাজকন্যা তখন বললে, চলো পালাই। দুজনে পালাতে গিয়ে দেখে দ্বার বন্ধ। এ কি, দোর বন্ধ যে! নেপথ্যে সহস্রকণ্ঠে অট্টহাস্য। রাজপুত্র রাজকন্যা হতাশ হয়ে একটা বেদিতে বসে পড়ল। ধীরে ধীরে যবনিকা পড়ল। তো এরপরে তারা পালাতে পারলো কি না আমরা জেনে নেব পরের সপ্তাহে। আর আমরা রূপকথা, এই যে বইটা, এই যে রূপকথার গল্প আমরা শুনছি, এই গল্পটা গল্প বলবো না, এই উপন্যাস বা নাটক লিখেছেন মন্মথ রায়। প্রকাশিত হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, কলকাতা থেকে। রচনার সময় 27শে অক্টোবর, 17ই নভেম্বর 1938। তো দাম ছিল 12 আনা। তো আবার শুনে নেবো এরপর কি হলো। তাহলে সবাই ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।